আমরা সংযুক্ত হচ্ছি, আমাদের সহকর্মী জাবেদ আক্তার আছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। আমরা এ বিষয়ে সরাসরি তার কাছে আরও কিছু জানতে চাইব। জাবেদ আক্তার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জাবেদ, যে রায়ের মূল বিষয়গুলো আমাদের এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। আমরা জাবেদ আক্তারের সাথে সংযুক্ত হবার চেষ্টা করছি। আগে 9:30টার দিকে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের যে আপিল বিভাগ তারা রায় দিয়েছেন এবং সেই রায়ে পঞ্চদশ সংশোধনী যে বাতিল কয়েকটি ধারা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়টি বহাল রেখেছেন। আপনি জানেন যে 2024 সালের 17 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর যে হাইকোর্ট বেঞ্চ তারা পঞ্চদশ সংশোধনীতে মোট 54টি ক্ষেত্রে পরিবর্তন, সংযোজন এবং পরিমার্জন করা হয়েছিল। এটি একটি আমূল পরিবর্তন করা হয়েছিল এবং আমরা বলতে পারি যে সংবিধানকে কাটাছেঁড়া করে প্রায় পুরোটাই নতুন করে পুনর্লিখন করা হয়েছিল এবং এর মাধ্যমে যেটি হয়েছিল যে দীর্ঘদিন বাংলাদেশ গণতন্ত্রহীনতার মধ্যে ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে নির্বাচন ব্যবস্থার প্রশ্নবিদ্ধ ছিল এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে প্রশ্ন উঠেছে। এই বিষয়টি যখন 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুজনের সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি তারা একটি রিট করেছিলেন এবং সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়টি আজকে আপিল বিভাগ বহাল রেখেছেন। আমরা এখানে আছেন ডক্টর শরীফ ভূঁইয়া, যিনি বদিউল আলম মজুমদারের আইনজীবী। তার কাছ থেকে একটু জানবো যে এই রায়ে আপনারা পুরোপুরি সন্তুষ্ট কিনা, কারণ আপনারা আসলে কিন্তু চেয়েছিলেন যে 3টি বিষয় সুরক্ষা চেয়েছিলেন। একটি হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটি যেন বহাল থাকে এবং একই সাথে আপনারা 102 সংবিধানের সেখানে যে মানবাধিকারের বিষয়গুলো বা মৌলিক বিষয়গুলোতে আদালতে শরণাপন্ন হওয়ার বিষয় সেটি আপনারা সুরক্ষা চেয়েছিলেন এবং বাকশালের বিষয়টি, তাছাড়া পুরোটি কিন্তু বাতিল চেয়েছিলেন। আজকে হাইকোর্ট কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের রায়টি বহাল রাখলেন, অর্থাৎ যে 5টি বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং অবৈধভাবে ক্ষমতা দখল করলে যে সর্বোচ্চ শাস্তির বিধান, গণভোট, এগুলো সহ বাকিগুলো শুরু করেছেন। আপনি একটু জানান। না, আমরা যেটা চেয়েছিলাম সব কিছু যেহেতু পাইনি, কাজে সম্পূর্ণ সন্তুষ্ট তো বলা যাচ্ছে না, কারণ আমরা তো যে যা কিছু চেয়েছিলাম সব কিছু পাইনি। তারপরও আমি বলবো যে আমরা তারপরও রায় সন্তুষ্ট, কারণ হাইকোর্টের রায়টা ঐতিহাসিক ছিল এবং আমি তো হাইকোর্টের রায় যখন ঘোষণা করা হয়েছিল আমি বলেছিলাম আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু পঞ্চদশ সংশোধনীর যে সবচেয়ে খারাপ বিধানগুলো সেগুলো বাতিল করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত নয়, আপিল বিভাগ আমাদের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ যেহেতু আজকে হাইকোর্টের রায় বহাল রেখেছেন, তার ফলে আমরা যেটা পেলাম যে দেশের সর্বোচ্চ আদালত থেকে পঞ্চম সংশোধনীর সবচেয়ে খারাপ বিধান যেগুলো সেগুলোকে অসাংবিধানিক ঘোষণা করাটা আমাদের সর্বোচ্চ আদালত আজকে করলেন। সেই কারণে আজকে অবশ্যই আমরা সন্তুষ্ট। তবে আমরা আরও অনেক কিছু অসাংবিধানিক ঘোষিত হোক সেটা চেয়েছিলাম, সেটা হয়নি। পুরো সংশোধনীটা 3টা বিষয় ছাড়া, যেটা আপনি বললেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং 102 অনুচ্ছেদের 1 উপ অনুচ্ছেদ, যার মাধ্যমে হাইকোর্টে মৌলিক অধিকার রক্ষার জন্য আবেদন করা যায় এবং একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করার ধারাটা, এই 3টা বিষয় সুরক্ষা চেয়ে আমরা পুরো সংশোধনীটা বাতিল করার আবেদন করেছিলাম। তো সেটা হয়নি। তারপরও আজকে আমি মনে করব এটা বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা মাইলফলক যে আপিল বিভাগ হাইকোর্টের রায়টাকে আজকে বহাল রাখলো। পঞ্চদশ সংশোধনীর যে সংশোধন করা হয়েছিল তার মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি বাতিল হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে একেবারে পূর্ণাঙ্গভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি বহাল থাকলো। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন ছিল সেটির একটা অবসান হলো কিনা? আমাদের পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। বস্তুত আমি বলবো যে আমাদের আপিল বিভাগ বলটা আমাদের সংসদের কোর্টে ঠেলে দিয়েছেন। তো এখন সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে।
সংসদ সঠিক সিদ্ধান্ত নিলে কিন্তু আমরা এই যে জটিলতা সৃষ্টি হয়েছিল, দিনের পর রাতে হয়েছিল এবং আমাদের ভোটাধিকার হরণ হয়েছিল, সেগুলো আমরা ঠেকাতে পারবো। এখন সংসদের উপর বহুলাংশে নির্ভর করে। তবে আমরা আংশিকভাবে অবশ্যই সন্তুষ্ট, কিন্তু যেই জটিলতা আমার কাউন্সিল বলেছেন, ডক্টর শরীফ বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার গঠনেই এখন গঠনের মধ্যেই জটিলতা সৃষ্টি হবে, কারণ নির্বাচন হইতে হবে সেই সংসদ ভেঙে যাওয়ার আগে। কিন্তু সংসদ ভেঙে যাওয়ার আগে তো আর তত্ত্বাবধায়ক সরকার গঠতে হবে না। তাই বল এখন আমাদের সংসদের কোর্টে। এখন সংসদ আশা করি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, জনস্বার্থে তারা সিদ্ধান্ত নেবে। এবং আমাদের যে নবম সংসদও কিন্তু চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক, এবং তারা একটা বিল উত্থাপন করেছিল। এবং আপনারা হয়তো অনেকেরই মনে আছে 10ই মে 2010 সালে কিন্তু আপিল বিভাগের রায় হয়েছিল, যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি ভয়েড বলা হয়েছিল, অর্থাৎ 2 নির্বাচনের পরে ওটাকে বাতিল করা হয়েছিল। তারপরে কিন্তু ঠিক আছে, কথা বলছিলেন বদিউল আলম মজুমদার। তিনি প্রথমে এই রিটটি করেছিলেন এবং তিনি তার বিষয়গুলো উপস্থাপন করছিলেন। আরেকজন আইনজীবী যিনি জামাতের পক্ষ থেকে কথা বলেছিলেন, অ্যাডভোকেট শিশির মনির, আমরা তার বক্তব্যটাও শুনব। জামাতের পক্ষ থেকে যেই দাবিটি ছিল, তারা এই যে নীতি নির্ধারণী বিষয়গুলো, সেই বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, অর্থাৎ সংসদে ডিবেট হবে এবং সেখানে যারা দুই পক্ষ, বিরোধী দল, সরকারি দল, তারা এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করবেন এবং সংসদের মাধ্যমে যে পলিসি মেকিংয়ের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু অন্যান্য যে সংবিধানের মৌলিক কাঠামো, যেগুলোকে বেসিক স্ট্রাকচার, যে বিষয়গুলোকে আঘাত করে, সেই বিষয়গুলোতে যেন সংবিধানের যে বহির্ভূত কোনো বিষয় যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকে, সেই বিষয়গুলোতে যেন আদালত রায় দেন, সেই বিষয়টি তারা প্রত্যাশা করেছিলেন এবং তাদের সেই প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। এখানে জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, তার সাথে কথা বলবো। একটু জানতে চাই যে আপনাদের যে প্রত্যাশিত সবাই সেট করি না, এক কথা দুইবার বলতে হবে। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজকে ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে হাইকোর্ট বিভাগে যে রায় হয়েছিল এটি বহাল রাখা হয়েছে। এর অর্থ হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। যে 4টি বিষয় হাইকোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, তার মধ্যে 1 নম্বর ছিল আমাদের বর্তমান সংবিধানের অনুচ্ছেদ 7-এর ক এবং 7-এর খ। 7-এর ক এবং খতে ছিল এই সংবিধানের কতগুলো বিষয় আছে, এগুলো পরিবর্তন করা যাবে না। যদি কেউ পরিবর্তন করেন তাহলে সেটা হবে সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা, কনস্টিটিউশনাল সেডিশন। আমাদের হাইকোর্ট বিভাগ এই অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগে এই অনুচ্ছেদ অসাংবিধানিক থেকে গেল। দ্বিতীয়, আমাদের হাইকোর্ট বিভাগ গণভোটের যে বিধান ছিল, এই গণভোটের বিধানকে পুনঃপ্রবর্তন করেছিলেন। আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে গণভোটের বিধান পুনঃপ্রবর্তিত হলো। তৃতীয় হলো, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 44-এর 2 অনুযায়ী নিম্ন আদালতকে রিটের ক্ষমতা দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগ এই রিটের ক্ষমতা প্রদানকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আমাদের আপিল বিভাগ এই অসাংবিধানিক ঘোষণা করার জায়গাটাকে অসাংবিধানিক রেখেছেন, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন ছাড়া আর কোনো আদালতে রিট আবেদন করার কোনো এখতিয়ার থাকবে না। আর চতুর্থ ছিল তত্ত্বাবধায়ক সরকার।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। এছাড়া যেগুলো রাষ্ট্রের পলিসি, রাষ্ট্রের নীতি, যেমন সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল 8, 9, 10, 11, 12, 25 এগুলো সহ যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। সংসদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2/3 মেজরিটিতে বাকিগুলোকে পাশ করবেন, কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। আজকে রায়ের মর্মকথা হলো 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হলো। এছাড়া বাকি যে বিষয়গুলো ছিল এগুলো মহান জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। মহান জাতীয় সংসদ আমাদের এক্সপেকটেশন হবে পাশ করার ক্ষেত্রে জুলাই চার্টারের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কারণ জুলাই চার্টারটাও আমরা দেখিয়েছিলাম আপিল বিভাগে। জুলাই চার্টারে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছিল। এই বিষয়গুলো করতে, অ্যামেন্ডমেন্ট আনতে কিংবা সংস্কার করতে পার্লামেন্টের সামনে আর কোনো বাধা থাকলো না। ফাউন্ডেশনের ব্যাপারটাও কি সংসদ ঠিক করবে? শিশির ভাই, সংসদ কোন কোন বিষয়গুলো ঠিক করবে? শিশির ভাই, সংসদ কোন কোন বিষয়গুলো ঠিক করবে? জাতির পিতা সহ কোন কোন বিষয়গুলো একটু ডিটেলস বলেন। হ্যাঁ, সংসদ ঠিক করবে। যেমন ধরুন আমাদের অনুচ্ছেদের 4 এ এখানে ছিল ছবির কথা, জাতির পিতার কথা। এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ছিল 4টি মূলনীতি থাকবে। একটা হবে ন্যাশনালিজম, একটা হবে ডেমোক্রেসি, একটা হবে সোশ্যালিজম, আর একটা হলো সেকুলারিজম। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এইটা ঠিক করবে জাতীয় সংসদ। এইটি বর্তমান আদালত ঠিক করে দেননি। একই সাথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এগুলো বর্ণনা করা আছে আর্টিকেল 8, 9, 10, 11 এবং 12। এগুলোতে কি বিধান হবে এগুলো নির্ধারণ করবে জাতীয় সংসদ। আর্টিকেল 38 সভা অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা, রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এটি পরিবর্তন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এখন এটি কেমন করে হবে এটিও জাতীয় সংসদ ঠিক করবে, এটি ঠিক করবে না আদালত। আর কি আছে? না না, এখানে আপনি এটা একটা উইয়ার্ড, দ্যাট ওয়াজ এন উইয়ার্ড কনস্টিটিউশনাল প্রপোজিশন। সংবিধান কোনো পেনাল কোডের নাম না, সংবিধান কোনো দণ্ডবিধি না যে দণ্ডবিধিতে আপনি একজনকে সাজা দিবেন কাকে দিবেন না, এইগুলো দণ্ডবিধির কাজ। কেউ যদি অপরাধ করে অপরাধ ডিটারমিন করবে দণ্ডবিধি, প্রসেস ফলো করবে ফৌজদারি কার্যবিধি। পৃথিবীর কোনো সংবিধানে বলা থাকে না কাকে আপনি শাস্তি দিবেন আর কাকে আপনি শাস্তি দিবেন না। ইট ওয়াজ এ উইয়ার্ড প্রপোজিশন। আমরা যারা সংবিধান পড়েছি জেনেছি, দুনিয়ার যত সংবিধান জানা লোক আছে কেউ কোনোদিন এটা সাজেস্ট করবে না যে সংবিধানের ভিতরে কাকে শাস্তি দিবেন আর কাকে শাস্তি দিবেন না এই বিধান আপনি ইনক্লুড করবেন। নো, ইট ইজ নট অ্যালাউড, এটি করা যায় না। সংবিধান পরিবর্তন করতে পারবে না, এইটাও একটা উইয়ার্ড প্রপোজিশন। পরিবর্তন করতে পারবে না কেন? আজ থেকে 20 বছর আগে বা দুনিয়ার যে হালত ছিল, আজ থেকে 20 বছর পরে কি দুনিয়ার হালত পরিবর্তন হয় নাই? আজ থেকে 50 বছর পরে আমরা কেউই থাকবো না, নতুন জেনারেশন আসবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, এডুকেশন হবে। এই জন্য সংবিধানকে বলা হয় একটা লিভিং ডকুমেন্ট। এটি সময় যুগ জিজ্ঞাসার পরিবর্তনের সাথে এখানে পরিবর্তন আনতে হয়। আমরা যদি বলি এটাতে কোনো পরিবর্তন আনা যাবে না, তার মানে কি এটা
এটা কি বাইবেল? এটা কি কোরআন? নো, আনসার ইজ নো। এই জন্য এই পার্টটুকু বাতিল করে দেওয়া হয়েছে। এটা কোনো কনসেপ্টে এটার সঙ্গে মিল হয় না, এই জন্য এই পার্টটুকুকে পরিপূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সেডিশন একটা অপরাধ, বাংলাদেশের দণ্ডবিধির 124-এর ক অনুযায়ী সেডিশন একটা অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা একটা অপরাধ। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে 124-এর ক অনুযায়ী তার বিষয়ে সরকারের পারমিশন নিয়ে মামলা হবে। তিনি যদি এটা ভায়োলেট করে থাকেন তাহলে তার বিচার হবে। সংবিধান কি করে বিচার করবে? সংবিধান তো কোনো বিচারের ডকুমেন্ট না, এটি হলো রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে তার দলিল হলো সংবিধান। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন ছিল আগে 13 অ্যামেন্ডমেন্টে, সেটা ছিল লাস্ট রিটায়ার চিফ জাস্টিস এটার হেড করবেন। আপনারা জানেন যে ওই জাজমেন্টটা রিভিউ হয়েছে, রিভিউ হয়ে আপিল অ্যালাউ হয়েছে, অর্থাৎ 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের পুরনো বিধান আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে বিধানটা বাদ করে দেওয়া হয়েছিল, বাদটাকে আজকে বাদ ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে এটি চাইলে পার্লামেন্ট 13 অ্যামেন্ডমেন্টের সঙ্গে যুগ বিয়োগ করে ঠিক করতে কোনো আইনগত বাধা থাকবে না। এখন এই যে সংসদ, এখন এই সংসদ পার্লামেন্টের এখন আজকে যেটা বাতিল হলো, এটা কি সংযুক্ত রায় দিয়েই পার্লামেন্ট কার্যকর করতে পারবে, নাকি পূর্ণাঙ্গ রায় লাগবে, নাকি এখানে পূর্ণাঙ্গ রায়ের প্রয়োজন হবে না আমার মতে, কারণ আপিলটা ডিসমিস হয়ে গেছে। আপিল ডিসমিস হওয়ার মানে হলো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা বহাল আছে। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি আমাদের কাছে আছে। সুতরাং আইন মন্ত্রণালয় বলি আর সংসদের সামনে নতুন করে আপিলের ডিভিশনের জাজমেন্ট থেকে দেখার কিছু থাকবে না। ডিসমিসড না হয়ে যদি অবজারভেশন হতো, ডিসপোজড অফ হতো, তাহলে অপেক্ষা করতে হতো। এইখানে অপেক্ষা করার কোনো দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। থ্যাংক ইউ।